আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি বাইজি কন্যা উপন্যাসের ৩ এবং ৪ নম্বর পর্ব। শুক্রবার রাত যখন প্রায় ১১টা, অলিউড চৌধুরীর মিত্রগণরা তখন প্রমত্তকর রস পান করে বেহুশের ন্যায় আচরণ করছে। বাইজি চুমকি আর বাইজি রূপসী নৃত্যে নেত্রে শরীরে ঘাম ছড়িয়ে ফেলছে। শুভ্র দেহের গণ্ডস্থলে উদরে লেপ্টে থাকা ঘামগুলো মুক্তার দালান মতো চকচক করছে। নারীদ্বয়ের শেষাদ্য উন্মুক্ত উদরের প্রতি তীব্র আকর্ষণে দৃশ্যহারা হয়ে সকলের সম্মুখেই প্রমুখ নামে অলিউলের এক মিত্র বাইজি চুমকিকে এক টানে নিজের কোলে বসিয়ে বিকৃত লোভাতুর ওষ্ঠাধর গভীরভাবে ছুঁইয়ে দিল উদরে। একের পর এক চুম্বন লেপ্টে দিয়ে এক পর্যায়ে হিংস্র পশুর ন্যায় খুবলে খেতে শুরু করলো। ধীরে ধীরে গৃহ শূন্য হয়ে গেল। কেউ আতঙ্কিত হয়ে ছুটে বেরিয়ে গেল, কেউ অধরে দুর্বৃত্ত হাসির রেখা ফুটিয়ে তুলে বের হলো। সকলের সম্মুখে নিজের অর্ধনগ্ন বক্ষে উদরে বারবার বয়সী এক পুরুষের বিধ্বস্তি লীলাখেলার সূচনা হওয়াতে প্রথমে লজ্জায় ঘৃণায় মূর্ছিত ধরল চুমকি, কিন্তু সে মূর্ছনা বেশিক্ষণ স্থির রইল না। সকল চেতনা ভুলে গিয়ে অচেতন উন্মাদ ভোগ্য বস্তুরূপে ধরা দিল প্রমুখ নামক পুরুষটির কাছে। বাইজি রূপসী স্বেচ্ছায় অলিউলের এক মিত্রপুত্রের সঙ্গে পাশের ঘরে চলে গেল, কারণ সে বেশ চতুর নারী। নিজ শরীরের ওপর করা তাণ্ডবগুলোকে কীভাবে উপভোগ করতে হয় তা খুব ভালোভাবেই জানে সে। অন্যান্য ঘর থেকেও ঘুঙুরের শব্দ ভেসে আসছে। নানাবিধ গানে ঘুঙুরের আওয়াজে নারী কণ্ঠের মৃদু আর্তনাদে মুখরিত পুরো বাইজি গৃহ। প্রধান নৃত্য কক্ষে রয়েছে জমিদার অলিউল চৌধুরী, যেখানে তার সেবায় নিমজ্জিত বাইজি সরবরি। তার বাম ডান পাশের কক্ষগুলোতে পল্লব চৌধুরী এবং পলাশ চৌধুরী রয়েছে নিজ পছন্দনীয় বাইজিদের সঙ্গে। বাকি কক্ষগুলোতেও বাইজিদের অতিথিরা নিজ আমোদে ব্যস্ত রয়েছে। অগণিত বাইজিও। বাইজিদের প্রধান শারমিন বাইজি নিজ কক্ষে মান্নাতের সঙ্গে শুয়ে আছে। শারমিন বাইজিদের প্রধান হলেও সে নৃত্য ব্যতীত অন্য কিছু দিয়ে জমিদার বাড়ির কোনো পুরুষ বা জমিদারের কোনো নৃত্যের মন জয় করার প্রয়োজন মনে করে না, আর না তার উপর কেউ জবরদস্তি করতে পারে। জমিদার অলিউল চৌধুরী চরিত্রহীন হলেও নিজ প্রতিজ্ঞায় বরাবরই অটল। মান্নাত শারীরিকভাবে অসুস্থ থাকায় তার কিছুদিন ছুটি। দুই সখীতে শুয়ে আছে একই বিছানায়। চারপাশ থেকে অগণিত আওয়াজ এসে বাড়ি খাচ্ছে ওদের কর্ণে। এক পর্যায়ে শারমিন তাচ্ছিল্য সহকারে মান্নাতকে বলল, পুরো দুনিয়া জানে আমরা বাইজি গৃহের বাসিন্দা, অথচ আমরা জানি এটা নামমাত্র বাইজি গৃহ। মাঝে মাঝে ইচ্ছা করে গৃহের সামনে দেয়ালে বাইজি গৃহ কেটে কুটে লিখে দিই পতিতা গৃহ। চিৎকার করে বলি আমরা পতিতা গৃহের সদস্য। হ্যাঁ, জমিদার অলিউল চৌধুরীর পতিতা গৃহে বাস করি আমরা। শহরের আনাচে কানাচে জানিয়ে দিতে ইচ্ছে করে মুখোশধারী জমিদার অসহায় নারীদের ভোগের বস্তু মনে করে, ক্ষমতার অপব্যবহার করে, অসহায় নিরূপা নারীদের বাধ্য করে পতিতা রূপে জীবন কাটাতে। শারমিনের তেজস্বী বাক্যলাপ শুনে হু হু করে কেঁদে উঠল মান্নাত। শারমিন তার মুখ চেপে ধরে বলল, চুপ কর, চুপ কর। জানোয়ারটা আজ এসেছে, নরপিচাসটা এসেছে আজ। আমি খুব কষ্টে অলিউলকে বুঝিয়েছি তোর স্ত্রীরও সমস্যা ঘটেছে। জানিস তখন জানোয়ারটা ঠোঁট টিপে হাসছিল। মানুষ এতটা নির্দয় কেন হয় সখী, এত নৃশংস? লোভে পাপ, পাপে মৃত্যু। তুই যে লোভ করেছিলি, ভালোবাসার লোভ, জমিদারের পুত্রের পত্নী হওয়ার লোভ তোকে মৃত্যু বলতে নিয়ে এসেছে। আমাদের মতো মেয়েদের যে ভালোবাসতে নেই, হয় যদি উচ্চবংশীয় কেউ, সেখানে ভালোবাসা খুবই নগণ্য। যে ভালোবাসার ফাঁদে পড়ে আমার দেহ মন আজ ক্ষত বিক্ষত, সে ভালোবাসার ফাঁদে যেন আর কেউ না পড়ে, আর কারো গর্ভে যেন না আসে ওই জমিদার বাড়ির অংশ, আর কোনো নিষ্পাপ প্রাণের যেন না ঘটে মৃত্যু। মান্নাতের কথা শুনে তাচ্ছিল্য হেসে শারমিন বলল, অভিশাপ দিতে হবে না মান্নাত, প্রকৃতি অভিশাপ বয়ে আনবে ওদের জীবনে। তুই কি এখনও টের পাসনি? পল্লব চৌধুরী নিঃসন্তান, পলাশ চৌধুরীর স্ত্রীরও বাচ্চা ধরে না। আমার মন বলছে ওরা নির্বংশ হবে, শেষ জামানায় জয় আমাদেরই হবে। পলাশ চৌধুরী নামটা শুনতে আবারও বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল মান্নাত। বলল, আমি ওকে খুব ভালোবেসেছি সখী। ও কেন আমাকে ধোঁকা দিল? কেন আমাদের সন্তানটাকে নিঃশেষ করে দিল? আমি ওর স্ত্রীর মর্যাদা পাইনি, কিন্তু ওর বাচ্চার মায়ের মর্যাদাটুকু কেন আমায় দিল না? তোমার মতো ভাগ্য কেন আমার হলো না? কেন আমি কারো মা ডাক শোনার অধিকার রাখি না? কারণ তুই বাইজি, তুই সেই বাইজি যাকে জমিদার পুত্র পলাশ চৌধুরীর ভালোবাসার ফাঁদে পেলে বিয়ে করে জমিদার বাড়িতে নিয়ে এসেছে, অথচ স্ত্রীর মর্যাদা দিতে পারেনি। কি নির্মম ভালোই তোকে বাসলো রে, যে স্থান দিল বাইজি গৃহে, বলি তার ভোগের সামগ্রী মাত্র।
তাহলে এই সন্তানটাকেও স্বীকৃতি না দিয়ে বাঁচতে দিলেই পারত। না পেল বাবার পরিচয়, শুধু মা ডাকটুকু শুনতে দিত আমায়। নূরের মতোই মায়ের পরিচয় বেড়ে উঠত। এত বছরেও মানুষটাকে চিনলি না মান্নাত? মন তো মানে না কি করি আমি বলো? দীর্ঘশ্বাস ছাড়লো শারমিন, দৃঢ় কণ্ঠে বলল, আবেগটুকু নিঃশেষ করে দে মান্নাত, শান্তি পাবি। আচমকা উতলা হয়ে মান্নাত বলল, সখী আমাদের নূরের কি হবে? পলাশ চৌধুরী যে অপেক্ষায় আছে, গুনে গুনে আরও 7টি মাসের অপেক্ষা। সর্বাঙ্গ শিউরে উঠল শারমিনের। রহস্যে ঘেরা একটি হাসি দিয়ে বলল, ওর বাপকে দিয়েই আমার মেয়েকে নিরাপত্তা দেব আমি। বাবা ছেলেতে টানডোর সৃষ্টি হবে সখী। পলাশ যে বড়ই নিষ্ঠুর। আমি নূরকে ঢাকা শহরে পাঠিয়ে দেবো মান্নাত। এর জন্য সর্বাত্মক সহযোগিতা করবে জমিদার অলিউর চৌধুরী। যদি বিশ্বাসঘাতকতা করে, শেষ করে দেবো ওকে। শিয়ালের কাছে মুরগি বাগিয়ে দেওয়াকে ঠিক সখী? জমিদার আমায় কথা দিয়েছে মান্নাত, তুই ভালো করে জানিস শয়তানটা কথা দিয়ে ঠিক কথা রাখে। আর যে কথা রাখে না সে কথা রাখবে বলে মিথ্যা প্রতিজ্ঞাও করে না। এটা জমিদার অলিউর চৌধুরীর বিরাট গুণ। নূরকে ছেড়ে থাকতে পারবে? ওর সুন্দর ভবিষ্যতের জন্য আমাকে বলিও দিতে হয়, তাই দেব। কবে চলে যাবে নূর আমাদের থেকে? এই তো আর কয়েকটা মাস। মায়ের আরেকটু আদর পেয়ে নিক, যত্ন সহকারে আরেকটু কড়া শাসনে মেখে থাকুক, আরেকটু মায়ের বুকে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ুক। মেয়েটা আমার বড্ড অবুঝ, বড্ড ছোট। মানাতে একটু পরিশ্রম তো হবেই বল। পুরো জমিদার বাড়ি পরিস্ফুটিত পুষ্পকুঞ্জে সজ্জিত করা হয়েছে। 5 ফোরন গৃহেও নেমে এসেছে বিষাদ সিন্ধু। নিজ ঘরে দগ্ধহৃদয়ে বসে আছে মুনতাহা, জমিদার অলিউর চৌধুরীর দ্বিতীয় পুত্র পলাশ চৌধুরীর প্রকাশ্য প্রথম এবং একমাত্র পত্নী মুনতাহা চৌধুরী। বাইজি মান্নাতের সঙ্গে পলাশের প্রেমের সম্পর্ক, তারপর বিয়ে, পুরোটাই অপ্রকাশিত রয়েছে। অন্তত কৌশলে গ্রামের সহজ সরল গরিব ঘরের মান্নাতকে প্রেমের ফাঁদে ফেলে গোপনে বিয়ে করে পলাশ। তারপর নিয়ে আসে নিজ গৃহে, কিন্তু বউ হিসেবে নয়, বাইজি গৃহের এক বাইজি হিসেবে। তার ঠিক 3 মাসের মাথায় মা প্রেরণার ভাইয়ের মেয়ে মুনতাহাকে স্ত্রীর মর্যাদা দিয়ে 5 ফোরন গৃহে নিয়ে আসে। মন প্রাণ দিয়ে পলাশকে ভালোবাসে মুনতাহা। বিয়ের পূর্বে তার চরিত্রের বেহাল দশা দেখে মা প্রেরণা এবং মুনতাহা ভেবেছিল ঘরে সুন্দরী বউ এলে আর যাই হোক কোনো বাইজির প্রতি আসক্তি থাকবে না। গোপন সূত্রের প্রেরণা খবর পেয়েছিল তার পুত্র পলাশ মান্নাত নামক এক বাইজির প্রেমে মাতোয়ারা। ভেতরের খবর কেউ জানে না, বাইরে থেকে যতগুলো অবগত হয় ততটুকুরই নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছিল মা প্রেরণা আর মুনতাহাও, কিন্তু লাভ হয়নি। হবে কি করে? গোড়ায় গণ্ডগোল থাকলে আগাখি সঠিকভাবে বাড়তে পারে। মুনতাহার নয়ন জুড়ে আজ শোকের ছায়া, কারণ তার স্বামী আজ বাইজি গৃহে বাইজি শরীরে মগ্ন রয়েছে। যদিও এটা আজ নতুন নয়, তবুও ক্ষতগুলো ঠিক নতুনের মতোই যন্ত্রণা দিচ্ছে। ঘরে স্ত্রী রেখে স্বামী বাইজি গৃহে কোনো এক বাইজির সঙ্গে মিলিত হচ্ছে। একজন স্ত্রীর কাছে এটা কত বড় অসম্মানের সহিত ক্লিষ্টপূর্ণ ভাবা যায়। বিছানার এক পাশে গুটিসুটি হয়ে অশ্রুপাত করছে মুনতাহা। এমন সময়ই ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইল পল্লব চৌধুরীর প্রথম স্ত্রী শবনম চৌধুরী। বলল, মুনতাহা, অন্দরে আসবো? শবনমের কণ্ঠস্বর কর্ণগোচর হওয়া মাত্রই শব্দ করে কেঁদে উঠল মুনতাহা। তা দেখে দেরি করল না শবনম। তড়িৎ গতিতে অন্দরে প্রবেশ করে মুনতাহাকে বক্ষে চেপে ধরল। বলল, কাঁদিস না বোন, জেনে শুনে যে অভিশাপকে বুকে ঠাঁই দিয়েছিস সে অভিশাপ সইতেই হবে। আপা গো, শরীরে আগুন ধরলে পানি দিয়ে কি নিভানো যায়? বুকের ভিতর আগুন ধরলে কি নিভানো যায় তা তো আমি জানি না। তুমি কি জানো আপা? ও আপা, একটা উপায় বলো। এই আগুনের পূর্বাভাস তো তোরে আগেই দিছি মুন, তুই তো বুঝলি না। আপা, ও আপা, ওই বাইজিদের শরীরে যা আছে আমারও তো তাই আছে। উনি কেন বোঝে না আপা? আমি ওনাকে খুব ভালোবাসি আপা, আমি আর সইতে পারছি না। স্নেহপূর্ণ বুকটি পেয়ে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো মুনতাহা। আফসোসে সিক্ত হয়ে উঠল শবনমের মন। বিড়বিড় করে বলল, আমি না হয় না জেনে মরেছি, তুই তো জেনে শুনে মরলি রে বোন। অভিশপ্ত এই জীবনের বোঝা যে বড্ড ভারী। দেখ কদিন বইতে পারিস। জমিদার বাড়ির বড় ছেলের প্রথম স্ত্রী, বড় বউ শবনম চৌধুরী। অলিউর চৌধুরীর বন্ধুর মেয়ে হওয়ার সুবাদে এই বাড়ির প্রথম পুত্রবধূ হিসেবে পথচারণ হয় তার। বিয়ের পূর্বে জমিদার বাড়ি, জমিদার গৃহিণী, জমিদার পুত্র সর্বজনকে নিয়েই রূপকথার গল্পের মতোই ভাবনা ছিল তার। ঘুণাক্ষরেও টের পায়নি জমিদার বাড়ি অলিউর চৌধুরী এবং তার পুত্ররা ঠিক মাকাল ফলর মতো
সারা জীবন জেনে এসেছে বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে শারীরিক সম্পর্ক হয়, আর এই বাড়িতে প্রবেশ করার পর জানতে পারে বাইজিদের সঙ্গেও জমিদারদের শারীরিক সম্পর্ক হয়, আর এই সম্পর্কে যুক্ত তার স্বামী পল্লব চৌধুরীও। না জেনে ভালোবেসে বিশ্বাস করে সে ঠকেছে, কিন্তু মুনতাহা জেনে বুঝে ঠকলো এটা ভাবতেই শবনমের ভিতর থেকে আফসোসের অবিরত নিঃশ্বাস নিঃসৃত হতে শুরু করলো। বাইজি গৃহের গোপন কক্ষে নরম তোষকে চাদর মুড়ি দিয়ে শুয়েছিল শাহিনুর। নিঃশ্বাসে তার ভীষণ অস্থিরতা। আজকাল মা যখন এই কক্ষে নিয়ে আসে তাকে আনন্দে নেচে উঠে হৃদয়খানি। যখন এই কক্ষে না নিয়ে আসে তখনই বরং মন খারাপ হয়। ভাগ্যিস আজ বাইজি গৃহে জমিদার বাড়ির মন্দ মানুষ মন্দ অতিথিরা এসেছে, নয়তো মা তাকে আজ এখানে রেখে যেত না, ঠিক যেমন গত দুদিন রেখে যায়নি। মনের সাথে মনের প্রলাপে হঠাৎ অপেক্ষারত শাহিনুর শোয়া থেকে উঠে বসল। গা থেকে চাদর সরিয়ে অধৈর্য সহকারে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। পরনের অতি সাধারণ সুতি কাপড়ের শাড়িটির আঁচলখানা দিয়ে পুরো কাঁধ মুড়িয়ে ঢেকে নিল। ভীষণ শীত গায়ে, তাই গা ঢেকে কাঠের বেলা সরিয়ে জানালা খুলে দিল। রাতের সময় তখন কত জানা নেই শাহিনুরের, কিন্তু এটুকু বুঝতে পারলো বাঁশিওয়ালার বাঁশি বাজানোর সময় পার হয়ে গেছে। একরাশ বিষণ্ণতার কালো মেঘে জড়িয়ে গেল বালিকার শুভ্র মুখশ্রীটি। জ্যোৎস্না আলোতে নিষ্পলক দৃষ্টিজোড়া মেলে ধরল কৌতূহলী বনটার দিকে। নিস্তব্ধ নিবিড় রজনীতে জমিদার বাড়ির বিস্তীর্ণ অরণ্য থেকে শীতল হাওয়ার পাশাপাশি গুটি কয়েক মানুষের হাসির শব্দগুচ্ছ ভেসে আসছে। নেই শুধু বক্ষস্থলে নৃত্যের ঝড় তোলা সুরের মেলা। কিন্তু শাহিনুরের কেন জানি মনে হচ্ছে ওই হাসিগুলোর মালিকের জায়গায় বাঁশিওয়ালা ঠিক রয়েছে। ঠিক আজ বাঁশি বাজে না কেন? তবে কি আজ বাঁশিওয়ালার মন খারাপ? কিছুটা বিষণ্ণতা জেগে বসলো বালিকার নয়ন জুড়ে। ললাট জ্বলে পড়ল চিন্তার ভাঁজ। কর্ণদয় খাড়া করে বোঝার চেষ্টা করলো কোন হাসিটি বাঁশিওয়ালার। ভাবলো, বাঁশিওয়ালার মন খারাপ হলে সে হাসবে কেন? তাহলে কি আজ বাঁশিওয়ালার মন ভালো? বাঁশির সুর কি তার কষ্টের প্রতীক? অজস্র কৌতূহল, সীমাহীন উত্তেজনায় আড়ষ্ট হয়ে অপেক্ষা করল শাহিনুর। বক্ষস্থলে কেবল একটি প্রশ্নের ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে লাগলো। ও বাঁশিওয়ালা, তোমার বাঁশি বাজে না কেন? ও বাঁশিওয়ালা, তোমার বাঁশি বাজে না কেন? জানালার অতি নিকটে দাঁড়িয়ে থাকা শাহিনুর হঠাৎই আনমনে জানালার চৌকাঠে উঠে বসল। পাল্লাতে মাথা ঠেকিয়ে অপেক্ষারত নয়ন দুটি আলতোভাবে বুঝল। তারপর কতটা সময় পার হলো জানা নেই, কিন্তু কর্ণপ্রহরে আচমকাই সে চেনা সুর পৌঁছানো মাত্র আঁতকে উঠল শাহিনুর। অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল মেয়েটি। আচমকাই ঘুম ভাঙার ফলে মস্তিষ্ক বুঝিয়ে উঠতে পারছিল না সে কোথায় আছে। শরীরের পুরোটা ভার ছেড়ে চৌকাঠে বসা ছিল বিধায় ঘোরের মাঝে বাম দিকে ঘুরতে নিতেই একতলার খোলা জানালা দিয়ে ধপাস করে পড়ে গেল ভূমিতলে। সঙ্গে সঙ্গে তীব্র ভয়ে কোমল দেহে অগণিত কাটা জাতীয় কিছুর আঁচড়ে অসহনীয় ব্যথায় চোখ মুখ খিচে আর্তনাদ করে উঠল। ও মা গো! সে আর্তনাদ শুনতে পেয়ে আতঙ্কগ্রস্ত হলো কোটি কয়েক মানবী। থেমে গেল বাঁশির সুর। জমিদার বাড়ির গহীন অরণ্যে রয়েছে একটি ছোট্ট কুটির। কুটিরের চার দেয়াল বাঁশি বেড়া দিয়ে কারুকার্যে শোভিত। কুটিরটির সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে বিশেষভাবে পলিথিন মুড়িয়ে তৈরি টিনের ছাদ। এতে বৃষ্টিপাতের সময় বৃষ্টির পানি থেকে রক্ষা পায় কুটিরে অবস্থানরত মানুষ। জমিদার আলিউর চৌধুরী কনিষ্ঠ পুত্র রঙ্গন চৌধুরীর শখের কুটির এটি। কেন জানি বিশাল অট্টালিকার সীমাহীন বিলাসিতার কক্ষটি ফেলে এই কুটিরটাই ভীষণ আরামদায়ক মনে হয় তার কাছে। তাই সারাদিন পর রাতের সময়টুকু এই আরামপ্রিয় জায়গাটিতে কাটিয়ে দেয় একের পর এক দীর্ঘ রজনী। সঙ্গী হিসেবে বেছে নেয় অন্তর গহীন থেকে আসা সুরকে, যা তার এক জীবনের সমস্ত দহন শুষে নেয়। অঢেল ক্লান্তির পর দেয় সীমাহীন প্রশান্তি। রোজকার মতোই আজও রঙ্গন তার আরামপ্রিয় কুটিরটি মাতিয়ে তুলেছিল সুরের মেলায়। তবে আজ সে একা ছিল না, সঙ্গে ছিল অতি ঘনিষ্ঠ বন্ধু রাজু, খালাতো বোন রোমানা, বড় ভাই প্রণয় এবং অঙ্গন। হঠাৎ করেই আজ রোমানা বায়না ধরেছিল রঙ্গনের ছোট্ট কুটিরে আসার জন্য, কিন্তু রঙ্গন কোনো ক্রমেই রাজি হয়নি। তাই মা প্রেরণাকে দিয়ে রাজি করানোর চেষ্টা করে, তবুও লাভ হয় না। পরবর্তীতে মা প্রেরণা বুদ্ধি করে প্রণয়কে বাড়িতে আনার ব্যবস্থা করে। প্রণয় যেমন মায়ের বাধ্য, ভাইদের মধ্যে রঙ্গনও তেমন প্রণয়ের বাধ্য। সে সুযোগটাকেই কাজে লাগিয়েছে মা প্রেরণা। তারপর মনের আশা পূরণ করেছে অতি আদরের বঞ্চির। সকলে বিমোহিত হয়ে শুনছিল বাঁশির সুর।
শুধু প্রণয় অত্যন্ত গম্ভীর মুখে বসেছিল, যেন ভীষণ অস্বস্তি চেপে ধরেছে তাকে। একটু পরপর হাত উঁচিয়ে কবজিতে থাকা ঘড়িটির দিকে দৃষ্টি বুলাচ্ছিল সে। কত সময় বাজার অপেক্ষায় ছিল কে জানে। তার পাশে কাঠের মোড়ায় বসেছিল রোমানা। প্রণয়ের এক বাহু চেপে ধরে কাঁধে মাথা রেখে পরম আবাসে চোখ বুজেছিল সে। ওদের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিল অঙ্গন চৌধুরী। রাজু মুগ্ধ চোখে দেখছিল রঙ্গনকে। রঙ্গন কেমন চোখ বুজে সুরের ঘোরে চলে গেছে অন্য দুনিয়ায়, সেটাই হয়তো ভাবছিল রাজু। এমনই দৃশ্য তৈরি হওয়ার ঠিক মিনিট কয়েকের মধ্যেই ওদের কর্ণকুহরে ভেসে আসে ও মা গো। সঙ্গে সঙ্গে বাঁশিওয়ালা রঙ্গন চৌধুরীর বাঁশির সুর থেমে যায়। আতঙ্কগ্রস্ত হয়ে প্রণয়কে দোয়াতে শক্ত করে জড়িয়ে ধরে রোমানা। অঙ্গন, রঙ্গন, রাজু তিনজনই ওদের নিজস্ব টর্চ লাইট জ্বালিয়ে কুটির থেকে বেরিয়ে পড়ে। প্রণয় তড়িৎ গতিতে টর্চ লাইট নিয়ে বের হওয়ার জন্য উদ্যত হয়, কিন্তু রোমানা দুহাতে আঁকড়ে ধরে তাকে। বিরক্ত হয়ে প্রণয় রোমানার হাত ছাড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল, চুপচাপ এখানটায় বসে থাকো। প্রণয় বেরিয়ে যাওয়ার পর কিছুটা শঙ্কিত হয়ে ঠাই বসে রইল রোমানা। এদিকে রঙ্গন, অঙ্গন, রাজু তিনজনই আর্তনাদকারী ব্যক্তিকে খুঁজতে খুঁজতে পুকুরঘাট অব্দি এসে থামল। পিছন থেকে প্রণয় বলল, কাকে পেলি? তখনই বাইজি গৃহের বাইরের ওই জানালার নিচে ভূমিতল থেকে আবারও আর্তনাদের সুর ভেসে এলো। ও মা গো, মরে গেলাম আম্মা, আমি মরে গেলাম। বিস্মিত হয়ে সকলেই তাকালো বাইজি গৃহের দিকে। সাংঘাতিক আশঙ্কায় সর্বাঙ্গ কেঁপে উঠল প্রণয়ের। একই আশঙ্কায় উপস্থিত সকলেই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো। আজ শুক্রবারের রাত, বাইজি গৃহে আজ কিসের উল্লাস পুরোটাতেই অবগত প্রণয়, অঙ্গন এবং রঙ্গন। তাই কয়েক পল নিশ্চুপ সময় কাটিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল প্রণয়। রঙ্গনকেও ইশারা করলো ফিরে যেতে। এমনই এক পরিস্থিতির সৃষ্টি হলো যে অঙ্গন কৌশলে রাজুকে নিয়ে চলে গেল পাঁচফোড়ন গৃহে। প্রণয় আর রঙ্গন কিছু সময় পার হতেই অরণ্যে ফিরে যেতে উদ্যত হলো। তখন স্পষ্ট নারী কণ্ঠের ক্রন্দন ধ্বনি শুনতে পেল। রঙ্গন বলল, ভাই, এটা দেয়ালের ভিতর নয়, বাইরের আওয়াজ। ভ্রুদয় কুঁচকে প্রণয় বলল, চল সামনে আগাই। ঘুরে দাঁড়িয়ে পুকুরের পাড় ঘেঁষে আগাতে থাকলো প্রণয়, রঙ্গন। পুকুরের কিনারা শেষ হওয়ার পরই টর্চ লাইট তাক করলো ভূমিতলে। বেলগাছের ডাল থেকে কেটে পালা আকারে জড়ো করে রাখা হয়েছিল সেখানে। সে পালার এক পাশে একটা দুটো কাটা ডাল ছিল। সেখানেই এক পা জড়িয়ে ধরে বসে আছে একটি মেয়ে। শোনা যাচ্ছে তার ক্রন্দন ধ্বনি। আশেপাশে সতর্ক দৃষ্টি বোলালো প্রণয় চৌধুরী। ভাবলো, এই মেয়েটা নিশ্চয়ই বাইজি গৃহেরই কোনো সদস্য। মনে হয় এই অভিশপ্ত গৃহ থেকে মুক্তি পেতেই পালানোর চেষ্টা করছিল, কিন্তু না পালিয়ে এভাবে বসে বসে কাঁদছে কেন? পরক্ষণে টর্চ উপরের দিকে ধরল, দেখতে পেল জানালা খোলা। নিজেকে রক্ষা করতে ওই জানালা থেকে ঝাঁপিয়ে পড়ে নিশ্চয়ই পরীর শরীরে বেশ আঘাত পেয়েছে। ভাবা মাত্রই রঙ্গনকে উদ্দেশ্য করে বলল, রঙ্গন, মেয়েটাকে জলদি তোর কুটিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। বেশ চিন্তিত ভঙ্গিতে নূরের সামনে গিয়ে দাঁড়ালো রঙ্গন। হাত বাড়িয়ে বলল, এই মেয়ে, হাতটা ধরো। নাক কুঁচকে পিছন ঘুরে দাঁড়ালো প্রণয়। গা ঘিনঘিনে এক অনুভূতিতে সিক্ত হয়ে উঠল তার পুরো দেহ। না জানি কত পুরুষের ভোগ্যবস্তু মেয়েটি, না জানি কত পুরুষের নোংরা ছোঁয়ায় সিক্ত দেহ মেয়েটির। রঙ্গনের দিক কি আক্কেল জ্ঞান জীবনেও হবে না? বিড়বিড় করে কথাগুলো বলছিল প্রণয়। তখন রঙ্গন বলল, ভাই, মেয়েটা তো আমাকে ভয় পাচ্ছে। প্রণয় ওদের দিকে না ঘুরে উচ্চ কণ্ঠে বলল, ওকে বল আমাদের সঙ্গে যেতে, কোনো ভয় নেই, আমাদের সঙ্গে না গেলে ওর জন্য বিপদ। অস্বাভাবিক শঙ্কায় জর্জরিত হয়ে অবিরত কাঁপছে শাহিনুর। অজ্ঞাত দুটো পুরুষ তাকে কোথায় নিয়ে এলো ভাবতেই গা শিউরে উঠছে। তার জানা মতে, তার মায়ের ভাষ্য মতে, সে মন্দ মানুষের হাতে পড়লো না তো? মন্দ মানুষরা যে খুব কষ্ট দেয়, তাকেও কষ্ট দেবে না তো? আবছা কিছু স্মৃতি মনে পড়ে গেল শাহিনুরের। তখন তার বয়স মাত্র 6 বছর। মান্নাতকে বিয়ে করে বাইজি গৃহে নিয়ে আসার পর সেদিনই প্রথম মান্নাতের সঙ্গে রাত কাটায় পলাশ। 6 বছরের বাচ্চা মেয়েটি দরজায় ঠক ঠক শব্দ করতে করতে বলল, মান্নাত বুবু, ও মান্নাত বুবু, তুমি কান্না করো কেন? কে মারছে তোমাকে? ও বুবু, দরজা খোলো। আরে খুকি, তোমার মান্নাত বুবু সুখে কাঁদে, সুখে। বড় হও, এই সুখ কান্না তোমাকেও কাঁদাবো। ভিতর থেকে এমন কুৎসিত বাক্য শুনতেই পিছন থেকে শারমিন শাহিনুরের মুখ ছাপিয়ে ধরে টেনে নিয়ে গেল নিজের ঘরে। তারপর তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। এটুকুন মনে পড়তে আতঙ্কে বক্ষস্থল ধরাস ধরাস করে উঠল শাহিনুরের। শুষ্ক গলায় ঢোক গিলতে শুরু হলো অবিরত। ভুলে গেল ক্ষত হওয়া দেহখানের কথা।
কুটিরের সম্মুখে দাঁড়িয়ে মৃদু সুরে রঙ্গন বলল, ভিতরে প্রবেশ করো বালিকা, ভয় নেই, আমরা খুবই ভালো মানুষ। এ কথায় স্বল্প স্বস্তি পেল শাহিনুর। বার কয়েক ঢোক গিলে ধীর পায়ে প্রবেশ করল ঘরের ভিতর। সেখানে রোমানাকে দেখা মাত্র অনেকটাই স্বস্তি পেল। রোমানা বলল, কে? এই মেয়েটাকে কোথায় থেকে নিয়ে এলে? ওর গায়ে রক্ত কেন? ভয়ে শিউরে উঠল শাহিনুর। ক্ষতের কথা মনে পড়তেই ব্যথায় দু চোখ বেয়ে অশ্রু ঝরতে শুরু করলো। জড়সড় হয়ে কম্পিত দেহে মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রইল গৃহতলে। তার পাশ দিয়ে ভিতরে প্রবেশ করলো প্রণয়। একজন ডক্টর হিসেবে তার প্রথম দায়িত্ব মেয়েটির আঘাত সারিয়ে তোলা। পথ মধ্যেই প্রণয় খেয়াল করেছে শাহিনুর নিংড়িয়ে নিংড়িয়ে হেঁটে এলো। তাই পায়ের আঘাত কতটুকু তার নিশ্চিত হওয়া জরুরি। কিন্তু বাইজি গৃহের এক সদস্যের শরীর সে স্পর্শ করবে না। বাইজি ঘুঙুরের শব্দ সবটাতে তার ভীষণ ঘৃণা। তাই হাসপাতালের এক সেবিকাকে খবর পাঠানোর জন্য পাঁচফোড়ন গৃহের কোনো এক ভৃত্যকে প্রয়োজন তার। প্রণয় রোমানাকে বলল, রোমানা এক্ষুনি গৃহে ফিরতে হবে আমাদের। আগে বলো এই মেয়েটাকে। রঙ্গন সবটা খুলে বলল রোমানাকে। সবটা শুনে রোমানা জেদ ধরল সে যাবে না। বহুদিনের সব তার বাইজি দেখবে। আজ এত কাছে বাইজি পেয়ে এত অল্প সময় দেখেই চলে যাবে? রোমানার জেদের কারণে অধৈর্য হয়ে মোড়ায় বসল প্রণয়। এদিকে শাহিনুরের সম্মুখে এসে দাঁড়ালো রঙ্গন। রোমানা কুটিরে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা থাকা এই প্রথম স্পষ্টভাবে শাহিনুরের দিকে নজর পড়ল রঙ্গনের। তীক্ষ্ণ নজর দিল রোমানাও। দুজোড়া দৃষ্টি আপাতমস্তক ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখতে লাগলো শাহিনুরকে। অথচ প্রণয় একটুর জন্য স্পষ্টভাবে শাহিনুরকে দৃষ্টিপাত করেনি। অবাকাঙ্ক্ষিত দৃষ্টিতে তাকিয়ে আছে রোমানা। তীব্র অস্বস্তি ভয়ে আড়ষ্ট হয়ে যাচ্ছে শাহিনুর। ঘন ঘন পড়ছে চোখের পলক, কাঁপছে ওষ্ঠাধর। আচমকাই রঙ্গন বলে উঠল, কে তুমি হৃদমোহিনী? রঙ্গনের বলা বাক্যটি শেষ হতেই গায়ের সর্বশক্তি শূন্য হয়ে মাটিতে বসে পড়ল শাহিনুর। দুর্বল চিত্তে কয়েক পলক ফেলে রঙ্গনের দিকে তাকিয়ে বলল, আমি শাহিনুর। আচমকাই ঘাড় ফিরিয়ে তাকালো প্রণয়। বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, বাইজি কন্যা। প্রণয়ের স্বরধ্বনি কর্ণগোচর হলো না। শাহিনুরের দিকে মুগ্ধ চাহনিতে চেয়ে রঙ্গন বলল, আমার ছোট্ট নিজে চাঁদের আলোর আগমন ঘটল তবে? বাজে বকা বন্ধ করো, রঙ্গনের চিকিৎসা প্রয়োজন। রোমানা ওকে ডিভানে উঠে বসতে সাহায্য করো। প্রণয়ের হুকুম পেয়ে রোমানা শাহিনুরকে ডিভানে নিয়ে বসালো। মেয়েটার মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ যন্ত্রণায় ভুগছে। রোমানা খেয়াল করলো শাহিনুরের পরিহিত শুভ্র শাড়িটির কিছু অংশ রক্তে লেপ্টে রয়েছে। তাই বলল, শাহিনুর তোমার শরীরে রক্ত কেন? কিভাবে আহত হয়েছ তুমি? শাহিনুর শঙ্কিত হয়ে উত্তর দিল, আমার শরীরে কাটা বিঁধেছে, আমাকে আম্মার কাছে নিয়ে যাও। আমি আম্মার কাছে যাব। ভ্রু কুঁচকে রঙ্গন বলল, তোমার শরীরের সব কাটা আমি দূর করে দেবো হৃদমোহিনী, তুমি প্লিজ আম্মা আম্মা করো না। মুগ্ধ চাহনিতে চেয়ে মৃদুস্বরে রঙ্গন কথাটি বলতেই চোখ গরম করে তাকালো প্রণয়। কিন্তু সেদিকে রঙ্গনের কোনো খেয়াল নেই। অদ্ভুত হলেও সত্যি রঙ্গনের বক্ষস্থল থেকে অনেক বড় পাথর সরে গেছে আজ। এক পলকের দেখাতে যে নারীটি তার বহুদিনের জমে থাকা বিষণ্ণতা দূর করতে পেরেছে, নিঃসন্দেহে সে নারীটি কেবল তারই জন্য সৃষ্টি। এমনই ভাবনা আসা মাত্রই রঙ্গনের মনে পড়ে গেল এক বাইজিকে নিয়ে এমন অনুভূতি কী করে আসলো তার মনে। বাইজিরা শুধু তাদের প্রয়োজন মেটাতে পারে, কিন্তু প্রিয়জন কি হতে পারে? সমস্ত ঘোর এক নিমেষেই কাটিয়ে ফেলল রঙ্গন। মুখ ভার করে বসে পড়ল মোড়াতে। এদিকে শাহিনুরের সামনে বসে শাহিনুরের বাম পা শূন্যতে তুলে এক মোচড় দিল প্রণয়। ঘর কাঁপিয়ে চিৎকার করে উঠল শাহিনুর। কাঁদতে কাঁদতে বলল, আম্মা গো, আমাকে মেরে ফেললো, তুমি কই আম্মা? চোখ মুখ শক্ত করে সরে দাঁড়ালো প্রণয়। শাহিনুরের পাশে গিয়ে বসলো রোমানা। মায়ার সুরে বলল, আহারে বাইজি, কেঁদো না। ও তোমাকে মারেনি, তোমার পা মুচকে গেছিল তাই ঠিক করে দিল। ও যে ডাক্তার, ও মানুষ বাঁচায়, মানুষকে মারে না। ও খুব ভালো। ঘুরে তাকালো প্রণয়। চোয়াল জোড়া শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, না জেনে কথা বলবে না রোমানা। এ বাইজি নয়, বাইজি শারমিনের কন্যা শাহিনুর। আমার জানা মতে এর বয়স 16 হয়নি, তাই এখনই একে বাইজি উপাধি দেওয়া সাজে না। বিস্মিত হয়ে তাকালো রোমানা। রঙ্গন দুজনেই। একদিকে বিস্ময়, অপরদিকে দৃষ্টি জ্বালা প্রজ্বলিত হয়ে উঠল রঙ্গনের। ক্ষীণ স্বরে রোমানা প্রণয়কে প্রশ্ন করলো, বাইজি গৃহের খবর তুমিও রাখো প্রণয়? চোখ রাঙিয়ে তাকালো প্রণয়। মাথা নিচু করে ফেলল রোমানা। প্রণয় সেদিকে ভ্রুক্ষেপ না করে দৃষ্টি নিক্ষেপ করলো শাহিনুরের দিকে। শুভ্র রাঙা মুখশ্রীটি আজ লালচে আভা ধারণ করেছে। হরিণাক্ষ দৃষ্টি জোড়াও রক্তিম বর্ণে পরিণত হয়েছে। টকটকে ওষ্ঠাধরের অবিরত কম্পন নাড়িয়ে দিচ্ছে সমস্ত সত্তা। নিজেকে নিঃসত্তায় অটল রাখার তীব্র চেষ্টা করে প্রণয় ধীরে ধীরে এগিয়ে গেল শাহিনুরের দিকে। ভয়ে জড়সড় হয়ে গেল শাহিনুর। ভ্রু কুঁচকে উৎকণ্ঠিত মনে দাঁড়িয়ে পড়ল রঙ্গন। গা শিউরে উঠল রোমানারও।
সকলের মনের তীব্র আশঙ্কাকে দূরে ঠেলে শাহিনুরের কাঁধ চেপে ওকে ঘুরিয়ে বসালো প্রণয়। তারপর পরিহিত শাড়ির আঁচল সরিয়ে রক্তাক্ত পিঠ কোমর দেখতে পেল। কোমল দেহে বিঁধে থাকা কাঁটাগুলো প্রচণ্ড ক্ষোভ সহকারে তুলতে শুরু করলো প্রণয়। ব্যথায় কুঁকড়ে গেল শাহিনুর। অসহনীয় যন্ত্রণায় ছটফট করতে করতে এক পর্যায়ে জ্ঞানশূন্য হয়ে ডিভানেই শরীর ছেড়ে দিল সে। প্রণয় বলল, ওহ শিট। রঙ্গন বলল, ভাই আমি এক্ষুনি চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করছি। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। আপনারা ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন দয়া করে। আর ভিডিওর সম্পর্কে একটা সুন্দর মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। আর আপনারা কে কোথা থেকে বলছেন সেটা বলতে ভুলবেন না কিন্তু। আসসালামু আলাইকুম সবাইকে।